ডাকসুর ব্যাপারে প্রথমত যেটা বলবার সেটা হলো যে কোনো কারণেই মানে ডাকসু যতটুকু গুরুত্ব পাওয়া উচিত ছিল তার থেকে মিডিয়াগুলো বিভিন্ন কারণে অনেক বেশি এখানে ফোকাস করে ফেলেছে। আপনি ধরেন একটা বিশ্ববিদ্যালয়ের অফকোর্স সব থেকে সিগনিফিকেন্ট ইউনিভার্সিটি, কিন্তু এটার ছাত্র সংসদ নির্বাচনে যখন সিরিজ টকশো হচ্ছে, মিডিয়া কাভারেজ হচ্ছে, তখন হচ্ছে কি পলিটিক্যাল পার্টিগুলোর উপরে প্রচণ্ড প্রেশার তৈরি হচ্ছে যে তার যে ছাত্র সংগঠন সেটাকে যে কোনোভাবে যদি ওখানে উইন করিয়ে না যায় তাহলে সামনে ন্যাশনাল পলিটিক্সে এটা তার জন্য ইস্যু হয়ে দাঁড়াবে যে তুমি তো ডাকসুই জিততে পারো না, তুমি জাতীয় ইলেকশন কী করে জিতবা। তো এই যে প্রচণ্ড মিডিয়া হাইপের পরবর্তীতে পলিটিক্যাল পার্টিগুলোর আরও বেশি এঙ্গেজমেন্ট, আরও বেশি ইনভলভমেন্ট, যে ফলে হচ্ছে যেটা, যেমন আমরা তো মনে প্রাণে চাই যে অবশ্যই ডাকসুটা হয়ে গেলে এটা যে বিরাট একটা বৈপ্লবিক পরিবর্তন হবে এটা না, বাট দেশে তো নির্বাচনের কোনো আমিদি ছিল না গত, তো মানুষ এই যে ডাকসুতে কিন্তু ভোটার অনেক 40,000 প্লাস, তো এত মানুষ একসাথে ভোট দিচ্ছে, ছাত্রছাত্রীরা সবাই কীভাবে অ্যাপ্রোচ করছে, ন্যূনতম একটা ভোটের আবহ তৈরি হবে। তা আমরা কিন্তু এই জন্য অনেকবার বলেছিলাম যে ভোটের আবহই যদি উদ্দেশ্য হয় তাহলে সব থেকে উচিত ছিল, যদিও এটা এখন আর হয়তো হবে না, এরপরও আমাদের যেটুকুন চিন্তা সেটুকুন তো বলে রাখাই দরকার যে স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া উচিত ছিল। কারণ স্থানীয় সরকার নির্বাচনটা তো সারা বাংলাদেশে একদিনে হয় না, বিভিন্ন ধরুন আপনি বিভাগেও যদি করতেন তাহলে দুটো হতো, ওই ভোটের আমেজ তৈরি হতো, দ্বিতীয়ত হলো আপনি জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে আপনি কতটা ডিল করতে পারবেন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু প্রস্তুত আছে, আপনার একটা টেস্ট কেস হয়ে যেতে পারতো। কিন্তু যেটা হলো আপনি কোনো ধরনের ওয়ার্ম আপ ম্যাচ ছাড়া জাতীয় নির্বাচন যখন করে ফেলবেন, আমরা তো প্রত্যাশাই করি খুব ভালো নির্বাচন হবে, কিন্তু আসলে কি হবে, ধরেন বর্তমানে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, বর্তমানের যে পুলিশ 1000-এর বেশি পুলিশের উপরে মামলা আছে যারা সরাসরি কোনো ধরনের উস্কানি ছাড়া বুকে মাথায় গুলি করে মানুষকে হত্যা করেছে, তাদের মাত্র 67 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে থেকেও আবার জামিন দেওয়া হচ্ছে, যেই পুলিশ জামিন পেয়ে পরের দিন ভারতে পালিয়ে গেছে, এখন শহীদের মা আহাজারি করে কান্না করছে। এই হলো অবস্থা। আমলাতন্ত্রের মধ্যে আমরা কোনো সংস্কার করতে পারি নাই। যেই সচিবরা 4 তারিখও কালোবাজ ধারণ করে শেখ হাসিনার পক্ষে মিছিল করেছে সচিবালয়ের মধ্যে, যেটা আইনত সম্পূর্ণ নিষিদ্ধ, কোনো সময় সে এটা করতে পারে না আমলাতন্ত্র, কিন্তু সেটা তারা করেছে। সমস্ত আমলারা রয়ে গেছে। কি হয়েছে, ঝালকাঠির ডিসিকে দেওয়া হয়েছে মেহেরপুর থেকে আনা হয়েছে ধরেন শরীয়তপুর, তো এই হয়েছে বদল। অথবা যে মাঠ প্রশাসনে ছিল তাকে আনা হয়েছে কেন্দ্রীয় প্রশাসন থেকে মাঠ প্রশাসনে, কিন্তু আপনার সেট আপ তো এক। তো পুলিশ রয়ে গেছে আগের মতো, আপনি পুলিশ সংস্কার করেন নাই। আফসোসের ব্যাপার হলো এই যে ঐক্যমত্য সংস্কার কমিশন করা হলো, এখানে প্রচুর ব্যাপারে আলাপ হলো, যে ইস্যুটা নিয়ে সব থেকে বেশি কথা বলবার উচিত ছিল পলিটিক্যাল পার্টিসগুলোর, সেটাকে এখান থেকে এজেন্ডা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেটা হলো পুলিশ সংস্কার। বলা হলো কি যে এটা রাজনৈতিক দল এসে নির্বাহী ক্ষমতা বলে করবে, তো নির্বাহী ক্ষমতা বলে কি করবে, আবারও পুলিশকে শতভাগ নির্বাহী ক্ষমতা ব্যবহার করে নিজেদের পুলিশ বানাবে, রাজনৈতিক পুলিশ বানাবে, রাষ্ট্রের এবং জনগণের পুলিশ তো কেউ বানাতে পারবে না। তো আমাদের কনসার্নটা হলো, ধরেন এমনও হতে পারে যে যদি কয়েকটা ছাত্র সংগঠন মিলে বুঝতে পারে যে, এই জন্য আমার প্রত্যাশাটা বলি, আমি ডাকসুতে চাই না কোনো একক প্যানেল বেশি প্রার্থী হয়ে যাক, কারণ যখনই 2-3 দিন আগে এটা বোঝা যাবে তখন হতে পারে আরও 2-3টা জোট মিলে সবাই নির্বাচনকে বয়কট ঘোষণা করলো, যে আমরা যেহেতু কেউ আসতেই পারবো না, রাদার আমরা বয়কট ঘোষণা করি, সেফ এক্সিট নেই। এর চেয়ে যদি এটুকুন করা যায় যে না, ভিপি হলো এক প্যানেলের, জিএস উঠে আসলো একজন, এজিএস উঠে আসলো একজন, এক একটা সম্পাদক এক এক জায়গা থেকে উঠে আসলো, আলাদা প্যানেল হবে কি, তাহলে একটা সামষ্টিক জায়গা তৈরি হবে, সবাই ন্যূনতম একটা কনফিডেন্স ফিল করবে। কিন্তু সেটা না হলে হবে কি, দেখা যাবে যে ওই ডাকসুকে ছাত্র সংগঠন নিজেরাই ভীষণ ইনসিকিউরিটি ফিলিং এর জায়গা থেকে সরে আসতে পারে এক। আর এইটা যদি এভাবে বাধাগ্রস্ত হয়, জাতীয় নির্বাচনেও তার ইম্প্যাক্ট পড়বে। আর জাতীয় নির্বাচন তো আমরা মনে প্রাণে চাই। দেখেন, আমরা বলেছি ফেব্রুয়ারিতে না, আপনি ডিসেম্বরে ইলেকশন দিয়ে দেবেন, মানে ইলেকশন তো হতেই হবে। মুশকিল হলো, দেখেন ইন্ডিয়া প্রথম দিকে সে কোনোভাবে বারবার ইলেকশনের কথা বলছিল, মানে সে ইলেকশন চায় যখন বলছিল, কিন্তু এখন কিন্তু ইন্ডিয়া ইলেকশন দেশে চায় না। এবং আমরা প্রত্যেক এটুকুন খুব বুঝতে পারি, বলেছিল যে অন্তর্ভুক্তিমূলক ইলেকশন, তারপরে বলেছে যে না, একটা ইলেকশন হওয়া দরকার, আমরা নির্বাচিত সরকারের সাথে ডিল করতে চাই। এখন সে কিন্তু ইলেকশন চায় না, বরং সেটা চায়, আমরা যতটুকুন বুঝি, আমাদের কাছে তো আর এজেন্সির প্রমাণ থাকে না, আমরা যেটুকুন পারসেপশন থেকে যা বোঝার সেটা হলো যে এই ইলেকশনের আগে বেশ কিছু বড় বড় ফিগার, পলিটিক্যাল ফিগার হোক, সোসাইটিতে বিভিন্ন যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলেন, তাদেরকে কোনো না কোনোভাবে গুপ্ত হত্যার শিকার হতে পারে। এইভাবে এমন একটা ক্যাওয়েটিক সিচুয়েশন তৈরি করা যাতে দেশে নির্বাচন ভণ্ডুল হয়ে যায়, তারপরে বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি হয়, সেই অস্থিরতার সুযোগে এখানে আবার একটা নতুন করে আধিপত্যবাদের
সেই যে পুনর্বাসন টার্গেট সেটা কিলিং তৈরি এর হওয়া। আশঙ্কা করছেন অফকোর্স করছি, এবং আমি হয়তো গতকালকে বলেছিও যে আমাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে বেশ কিছুদিন ধরেই, বাট গত 2-3 দিনে সিগনিফিকেন্ট কিছু জায়গা থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ব্যারিস্টার ফুয়াদ ভাই এবং আমি, আমাদের দুজনের কথা বলা হয়েছে যে আমরা হয়তো অনেকের ফার্স্ট টার্গেট, সুতরাং আমাদের ক্ষেত্রে বলা হয়েছে যাতে আমরা খুবই সিকিউরিটি মেনটেন করে চলি। তো ব্যাপার হলো, দেখেন আমরা তো কাজ করি মানুষের সাথে, এখন আমি সিকিউরিটি মেনটেন করতে গিয়ে যদি আমার কাজ বন্ধ করে ফেলি, তাহলে আমার 100 বছর বাঁচার মানে কি? আমি যেই লড়াইটা করতে চাই, এই লড়াইয়ের জন্য বেঁচে থাকাও তো জরুরি নিশ্চয়ই, কিন্তু এখন বেঁচে থাকার জন্য যদি আমি এত বেশি প্রোটোকল নিয়ে চলতে শুরু করি, তাহলে আমি যদি সেই কাজটাই না করতে পারি, তাহলে 100 বছর বেঁচে থাকার তো মানে নাই। এই জন্য আমি বলি যে ধরেন অনেকে তারেক রহমান সাহেবের ব্যাপারেও এই নিরাপত্তাহীনতার কিন্তু কনসার্ন আছে নিশ্চয়ই, যে ওনাই অনেকের টার্গেট কিলিংয়ের শিকার হতে পারেন। বরং আমি আপনার মাধ্যমে তারেক রহমান সাহেবকে বলতে চাই, দেখেন দুনিয়া সব একদিকে, আর আপনার মনে রাখতে হবে আপনি কার সন্তান। আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং বেগম খালেদা জিয়ার সন্তান। ধরেন আপনার তো আলহামদুলিল্লাহ একটা বয়স হয়েছে, আপনি ইউথ পাড়িয়েছেন, আপনি বাংলাদেশে আসার পর কেউ যদি আপনাকে হত্যাও করে, আপনি কি মনে করেন আপনি 100 বছর বাঁচবেন? 100 বছর তো মানুষ সুস্থ বাঁচতে পারে না, কিছু কাজ করতে পারে না। তা আপনার এই মৃত্যুর মধ্য দিয়ে যদি আপনার দেশ বেঁচে চায়, আপনার দেশ তুমুল প্রতিরোধ গড়ে তোলে, চূড়ান্ত স্বাধীনতা অর্জন করতে পারে, আপনার মৃত্যুই তো আপনাকে অমর করে রাখবে। সেটা না করে আপনি যদি ভয় পান, আপনি আসতে না করেন, আপনি এই আপনাকে এজেন্সি আরো বিভিন্ন যারা ভয় দেখাচ্ছে, আপনি সমস্ত ভয়কে উপেক্ষা করে আপনি দেশে আসেন না, আপনি জনতার হন, বেঁচে থাকলেও জনতার থাকবেন। আর যদি মরে যান, আপনাকে দেশের মানুষ ভালোবাসবে, কারণ তাকে মনে করিয়ে দিতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতা ঘোষণা করেছেন, অনেকে হয়তো বিএনপিরও জানে না, তখন তার বয়স 32। আজকে আমি খুব ওই সময়টা রিলেট করতে পারছি, আমার বয়স এখন 32। যে 32 বছরের একজন মানুষ স্বাধীনতার ঘোষণা করলো। বেগম জিয়া যখন বিধবা হয়েছেন তখন তার বয়স 32। আমি ভাবি যে অনেকে বলেছেন আমাদের যারা সিনিয়র, যে বেগম জিয়া মতো সুন্দর মানে ভদ্রমহিলা ওই আমলে খুব কম ছিল। এরকম স্ত্রী রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 32 বছরে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। মারা গেছেন কত বছর বয়সে? মনে হয় 46 বছর। আপনারাও তো তরুণ, আপনারাও তো গণ অভ্যুত্থানের। হ্যাঁ, তো আমরা এই জন্যই যে শহীদ প্রেসিডেন্টের মৃত্যুর পর তার যে জানাজা, দ্বিতীয়ত বাংলাদেশে এরকম ইভেন্ট কি আর হয়েছে? দল মত নির্বিশেষে তার জানাজা আজ পর্যন্ত মানুষ তার জন্য কেঁদে কেঁদে দোয়া করে। তো আমার মনে হয় বেঁচে থাকাটাই সার্থকতা না, সার্থকতাটা হলো জাতির জন্য, দেশের জন্য কিছু করে যেতে পারে।